জি স্যার। আচ্ছা, ওকে। ঠিক আছে, আমি একটু 5 মিনিট সময় নিই, কারণ হচ্ছে আমি 1:30 মতো তোমরা জয়েন করেছো। আমি আরেকটু ওয়েট করি, দেখি আসলে টোটাল কতজন হয়। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সবাই ভালো আছো? গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। তো আজকে আমরা অফিসিয়ালি ক্লাস শুরু করব। আজকে থেকে পড়াশোনা শুরু করব এই কোর্সটার। Previous day I was talking about the syllabus and the course content and the books of this course. Already I have said that the course I am going to conduct in this semester is from the Department of Animal Breeding and Genetics, and the title of the course is Genetics and Animal Breeding. I'm repeating again. The title of the course is Genetics and Animal Breeding. It's a 3-credit course which got both theory and practical courses. The theory course is ABG 3209, Genetics and Animal Breeding, and the practical course is ABG 3300, Genetics and Animal Breeding. So today I'm going to conduct the first class of the theory, or first theory class of this course. And I'm repeating it again that the title of the course is Genetics and Animal Breeding. আজকে আমরা প্রথম ক্লাস শুরু করতে হচ্ছে জেনেটিক্স এবং অ্যানিমাল ব্রিডিং। পড়ানোর শুরুতেই আমি যেটা বলবো, তোমরা কাইন্ডলি সবাই খাতা এবং কলম নিয়ে বসবে, বিকজ আমি স্লাইড দেখাবো তোমাদের এবং সাথে সাথে কথাও বলবো। এবং আমি চাইবো যে আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমরা তোমাদের খাতায় নোট করো, কারণ টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ক্লাসের শেষের দিকে আমি হয়তো যে কাউকে র্যান্ডম কাউকে হচ্ছে আইডি বা নাম ধরে বলবো, তাকে আমাকে রেসপন্স করতে হবে এবং খাতা দেখে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, এটা আমার ক্লাসের নিয়ম। তো প্রথম দিনের ক্লাস যেহেতু, এটা আমি বলে দিচ্ছি যে সবাই খাতা কলম নিয়ে বসবা প্লিজ। এবং আমি ক্লাসের শেষে অবশ্যই আমি একটু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব, এবং আমি যা বলেছি আমি চাইবো তোমরা সেটা খাতায় নোট ডাউন করো। এবং আমি যখন জিজ্ঞেস করবো আমাকে অ্যান্সার দিতে হবে, সেটা র্যান্ডম। আমি যাকে জিজ্ঞেস করবো সে মাইক্রোফোন অন করে সে অ্যান্সার দিবে আমাকে। আমার ক্লাসের এটাই সিস্টেম হবে। কারণ হচ্ছে আমি চাইবো যে আমি যে কথা বলি সেটা তোমরা রেসপন্স করো। আমি যেটা বলি একটু শোনো এবং নোট ডাউন করো, এবং পরবর্তীতে সেটা হচ্ছে রেসপন্স করো। I want you to sit with your notebook and a pen, and please try to note down all the instruction I give to you. Because towards the ending of the class, I will ask any random guy, boy or girl, whatever, any of your students or some students, and then you have to answer of my questions. Okay, so please, I would like to suggest you that please sit down with your khata or notebook and pen, and try to note down all the things I instruct you, please. Anyways, তো আমি এখন ক্লাস শুরু করব। আজকে আমি ইন্ট্রোডাক্টরি কথা বলবো।
একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস নিব। আই হোপ আমাকে তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ। এখন পার্টিসিপেন্ট সংখ্যা আমি দেখতে পাচ্ছি হচ্ছে 149, বেশ ভালো পার্টিসিপেন্ট, যদিও the total number of students is 186 I have seen. এখন 10টা 10 বাজে। ওকে, এখন 150 জনের মতো আছে। আমি শুরু করছি। হ্যাঁ, আমাকে তোমরা শুনতে পাচ্ছ? আমি জাস্ট লাস্ট একটা ফিডব্যাক নিয়ে আমি ক্লাস শুরু করব আর কি। জি স্যার, জি স্যার। ওকে, আমি আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা যে কোর্সটা পড়তে যাচ্ছি এই সেমিস্টারে, জেনেটিক্স এন্ড এনিম্যাল ব্রিডিং, তার প্রথম আমরা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শুরু করব। তো শুরুতেই যেটা বলতে হয় যে কোর্সটার নাম হচ্ছে জেনেটিক্স এন্ড এনিম্যাল ব্রিডিং। আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে এই কোর্সটাতে মূলত দুইটা বিষয় আসবে, এক হচ্ছে জেনেটিক্স, অন্যটা হচ্ছে এনিম্যাল ব্রিডিং। আমি আবারও বলছি, এই কোর্সটার নাম অনুসারেই বোঝা যাচ্ছে যে দুইটা মেজর টপিক এখানে কভার করা হবে। Two major topics will be covered in this course, where one is genetics and another is animal breeding. তো আমরা জেনেটিক্স এবং এনিম্যাল ব্রিডিং সম্বন্ধে পড়ব, কিন্তু দ্য থিং ইজ যে দুইটা বিষয়ই খুবই ইন্টার রিলেটেড এবং একটার সাথে আরেকটা খুবই ক্লোজলি তারা জড়িত। সেটা কিভাবে জড়িত, আমি যদি একটু প্রথমে শুরু করি জেনেটিক্স দিয়ে, আমি শুরুটা করি। তো প্রথমেই প্রশ্ন আসবে যে জেনেটিক্স কি। প্রথমেই প্রশ্ন আসবে যে হোয়াট ইজ জেনেটিক্স। আমি যদি তোমাদের এই কোশ্চেনটা করি, আমার মনে হয় তোমরা অনেকেই আনসারটা দিতে পারবা। কারণ হচ্ছে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বা জিন তত্ত্ব, যেভাবেই বাংলা বলো না কেন, আমি আবারও বলছি যে বংশগতিবিদ্যা বা জিন তত্ত্ব যেভাবেই বলো না কেন, জেনেটিক্স বিষয়টা সম্বন্ধে তোমাদের একটা প্রায়র নলেজ অলরেডি আছে। You have a prior knowledge about the term, about the topic genetics, because in your secondary in your school exam or college exam, you have already written for this topic, যে জেনেটিক্স or বংশগতিবিদ্যা or জিন তত্ত্ব, এবং এই বিষয়টা সম্বন্ধে তোমরা পড়াশোনা করে এসছো। সুতরাং আমি জানি যে তোমাদের একটা প্রায়র নলেজ এই বিষয়টা সম্বন্ধে আছে। তবুও আমি যদি একটু বলি, বাংলায় বলি জেনেটিক্স কি, তাহলে আমরা অনেকভাবে ডিফাইন করতে পারবো। তাও যদি আমি বলি, প্রথমে যদি বলি যে জেনেটিক্স কি, আমাকে জিজ্ঞেস করা হয় জেনেটিক্স কি, তাহলে আমি এক কথায় বলবো যে হোয়াট ইজ জেনেটিক্স। আমি বলবো জেনেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স। এই কথাটা শুনতে শুনতে তোমরা খুব অভ্যস্ত আর কি, যে কারণ আমরা যেসব বিষয় পড়ি, ফিজিওলজি, এমব্রায়োলজি, তারপর হচ্ছে ভাইরোলজি, যেগুলাই পড়ি, all are branches of biological science, and as same as those, যে genetics is also a branch of biological science. ওকে, প্রথমেই হচ্ছে জেনেটিক্স হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চ। এখন কথা হচ্ছে এটা কি নিয়ে আলোচনা করে, এটা জানতে হবে। আমি যদি এক কথায় আনসার দেই, দেন এরকম আনসারটা হবে যে জেনেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। আমি আবারও বলছি, জেনেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স হুইচ ডিলস উইথ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। যদি আমি বাংলায় বলি, তাহলে বলা যাবে জেনেটিক্স হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের এমন একটি শাখা যেটা হেরিডিটি এবং ভেরিয়েশন এই দুইটা টপিক নিয়ে আলোচনা করে। ইন এ নাটশেল, একদম যদি সংক্ষিপ্ত আমি করে বলার চেষ্টা করি, তাহলে এটাই বলতে হবে যে জেনেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স হুইচ ডিলস উইথ হেরিডিটি এন্ড ভেরিয়েশন। তো এইখানে নতুন দুইটা টার্ম এসেছে, একটা হচ্ছে হেরিডিটি, অন্য একটা হচ্ছে ভেরিয়েশন। তো এই দুইটা টার্ম কি, এটা জানতে হবে, কারণ এই দুইটা টার্ম না জানলে আমি এই ডেফিনেশনটা আসলে বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো না। সুতরাং হেরিডিটি এবং ভেরিয়েশন কি জানা দরকার। তাহলে আমি এক কথা একটু হেরিডিটি এন্ড ভেরিয়েশন বলার চেষ্টা করব। সেটা হেরিডিটি আমার মনে হয় তোমরা এই কথাটার সাথে পরিচিত। হেরিডিটি হচ্ছে ইনহেরিটেন্স প্যাটার্ন
আমি আবারও বলছি, হেরিডিটি হচ্ছে ইনহেরিটেন্স প্যাটার্ন। বা তোমরা যদি বলো যে আমি ধরো আমাকে দেখলে, আমাকে আমার বাবা মাকে দেখো নাই, হয়তো অনেকে বলবে যে হ্যাঁ তুমি তো তোমার বাবার মতো হয়েছো বা মার মতো হয়েছো। আবার অনেককে দেখলে বলবে যে তোমাদের ভেতরে অনেকেই আছে যে যাকে দেখেই বলবে যে না ও তোর হচ্ছে বাবার মতো, বা ও তোর খালার মতো, বা ও তো ওর এইরকম কোন রিলেটিভের মতো। এই যে বিষয়গুলো আমরা বলি, দ্যাট মিনস কি আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলা একটা জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে ট্রান্সমিট করি। আমি আবারও বলছি, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে পাস হয়। এবং এই জন্যই একটা জেনারেশনের সাথে আরেকটা জেনারেশনের অনেক সিমিলারিটি থাকে। এবং এই যে বিষয়টা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো একটা জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে ট্রান্সমিট হচ্ছে, এই যে প্যাটার্নটা, এটাই হচ্ছে ইনহেরিটেন্স প্যাটার্ন। এবং এই ইনহেরিটেন্স প্যাটার্নটাই হচ্ছে হেরিডিটি। আই হোপ তোমরা আমার কথা বুঝতে পারছো যে বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো, ধরো আমি আরো যদি স্পেসিফিক্যালি বলি, ধরো যে আমাকে দেখে বলবে ওর শুভ্রর চোখগুলা তো হচ্ছে ওর কোনো মামার মতো। তো এই যে চোখটা মামার মতো হয়েছে, এটা যে বললো, দ্যাট মিনস হচ্ছে আমার চোখের যে বৈশিষ্ট্য, দ্যাট মিনস ধরো চোখের কালার বা চোখের প্যাটার্ন বা আই কালার, এটা হচ্ছে যে সিমিলার টু ওয়ান অফ মাই রিলেটিভস আই কালার ওর আই প্যাটার্ন। এই যে আই কালার বা আই প্যাটার্ন, এটা হচ্ছে আমার একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা আমার একটা জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে ট্রান্সমিট হয়েছে। এবং এই যে বৈশিষ্ট্যগুলা একটা জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে ট্রান্সমিট হচ্ছে, এই যে প্যাটার্নটা, এটাই হচ্ছে হেরিডিটি। ওকে, এরপরে যদি আমরা পরের টার্মটাতে যাই, যে ভেরিয়েশন। ভেরিয়েশন ভেরিয়েশন বাংলা হচ্ছে বিভিন্নতা। তোমরা যদি বাংলা বলো ভেরিয়েশন মানেই বুঝতে পারছো যে বিভিন্নতা, ডিফারেন্স। তো কিসের ডিফারেন্স? তো ডিফারেন্স তো অনেক কিছু হতে পারে, যে আমি আমি মানুষ আর আমি বসে আছি হচ্ছে চেয়ারের উপরে, কাঠের চেয়ারের উপরে, এটা একটা বিভিন্নতা। বাট ইন টার্ম অফ জেনেটিক্স এইটা কোনো ভেরিয়েশন না। ভেরিয়েশন হচ্ছে এই যে আমি একটু আগে বলছিলাম না যে আই কালার বা আই প্যাটার্ন। ধরো আই কালার, আমার আই কালার হচ্ছে ব্ল্যাক। আমার আমারই ধরো যে ভাইয়ের বা তোমাদের যে কারো ধরো আই কালার হচ্ছে গ্রে, বা ধরো যে হচ্ছে লাইট ব্লু বা লাইট গ্রিন, এরকম হতে পারে না? তো এই যে আই কালার যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটার জন্যই আমার হচ্ছে একরকম প্রকাশ, আরো একজনের হচ্ছে অন্য এক রকমের প্রকাশ। তো এই যে আই কালারের জন্য যে বিভিন্নতা, বিভিন্ন মানুষের বিভিন্ন ইন্ডিভিজুয়ালের যে ডিফারেন্স, এটাই হচ্ছে ভেরিয়েশন। বা ধরো আমি জানি যে আমার ছাত্রদের মধ্যে এখানে যারা আছো তাদেরকে যদি আমি প্রথমত ক্যাটাগরাইজ করতে যাই, যে প্রথম যে ভেরিয়েশনটা আমি পাবো সেটা হচ্ছে সেক্সের ভেরিয়েশন। সেক্সের ভেরিয়েশন, কারণ কি একদল হচ্ছে ছেলে ছাত্র, একদল হচ্ছে মেয়ে ছাত্র। আবার যদি শুধু ছেলে ছাত্রদের মধ্যে ভেরিয়েশন খুঁজতে যাই, তখন দেখা যাবে যে অনেক ভাবে তাদেরকে ডিফারেন্স বা ভেরিয়েশন খোঁজা যাবে বা ক্লাসিফাই করা যাবে। কি কি ভেরিয়েশন পাওয়া যেতে পারে? হতে পারে তাদের হাইটের, কারো হাইট 5'6", কারো 5'8", কারো 6 ফিট, এরকম। তো এই যে হাইট একটা বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যের জন্য এক একটা মানুষের এক এক রকম হচ্ছে প্রকাশ, বা এক এক রকম হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক্স। সেটাই হচ্ছে হাইটের জন্য তাদের ভেরিয়েশন। বা যদি আমি অন্য কথা বলি, ধরো যে তোমাদের এভাবে ক্লাসিফাই যদি করি একটু খারাপ ওয়েতে, যেটা তোমরা পছন্দ করো না, সেটা হচ্ছে সিজিপি এর ভিত্তিতে। ধরলাম কারো সিজিপি হচ্ছে 3.5 অ্যাবভ, কারা 3.5 বিলো কারা। এইভাবে যদি আমি একটা করতে চাই, তখন ভেরিয়েশন আমি কিন্তু পেয়ে যাব। সবার জন্য আলাদা আলাদা একটা মার্কিং হবে, বা আলাদা আলাদা একটা ডেজিগনেশন হবে, ফর ইচ এন্ড ইন্ডিভিজুয়াল। এই তোমরা নিজেদের মাইক্রোফোন অফ রাখো প্লিজ। যেটা বলছিলাম, তো জেনেটিক্স বিষয়টা হচ্ছে এই দুইটা টার্ম নিয়ে বা এই দুইটা ইস্যু নিয়ে আলোচনা করে। এক হচ্ছে হেরিডিটি, অন্যটা হচ্ছে ভেরিয়েশন।
দ্যাট মিনস কি যে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স হচ্ছে এমন একটা সায়েন্স বা একটা বায়োলজিক্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে কি করে এই দুইটা মেজর টার্ম নিয়ে মেইনলি আলোচনা করে যে এই যে হেরিডিটি, দ্যাট মিনস কি ক্যারেক্টারিস্টিক্স গুলা এক জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে ট্রান্সমিট হচ্ছে। অন্যদিকে এই মিস্টার আতিকুর রহমান, আপনার মাইক্রোফোন বন্ধ করেন। হেরিডিটি সরি জেনেটিক্স হচ্ছে এমন একটা ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স যেটা মূলত দুইটা বিষয় নিয়ে আলোচনা করে, এক হচ্ছে হেরিডিটি, অন্য একটা হচ্ছে ভেরিয়েশন। দ্যাট মিনস যে ক্যারেক্টারিস্টিক্স গুলা একটা জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে ট্রান্সমিট হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এইটার যে নলেজ বা এইটার যে উত্তর সেটা খোঁজার চেষ্টা করে হচ্ছে জেনেটিক্স। অন্যদিকে ক্যারেক্টারিস্টিক্স গুলা একটা ইন্ডিভিজুয়াল থেকে অন্য ইন্ডিভিজুয়ালি কিন্তু ডিফারেন্ট হচ্ছে। এটার কারণ কি, এই বিষয়গুলা তো এই বিষয়গুলা হচ্ছে নিয়ন্ত্রণ করে বা এই প্রশ্নগুলার উত্তর খোঁজার চেষ্টা করে যে সায়েন্সটা, সেটাই হচ্ছে জেনেটিক্স। আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন বেশ ভালো পার্টিসিপেন্ট আমি দেখতে পাচ্ছি 169। আর আবারও বলছি যে প্লিজ কিপ ইউর মাইক্রোফোন মিউটেড প্লিজ, ইটস এ রিকোয়েস্ট, নাহলে একটা খচ 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 শব্দ করতেই থাকে, খুব বিরক্তিকর। যেটা বলছিলাম যে জেনেটিক্স কি সেটা বলছিলাম। অন্যদিকে যদি আমরা আরেকটা টার্মের কথা বলি, বাহ, এই কে স্ক্রিন শেয়ার করে? কি কেউ কি কিছু দেখাতে চাচ্ছ? স্ক্রিন শেয়ার করতেছো? তোমরা দেখতে পাচ্ছ অন্য কেউ স্ক্রিন শেয়ার করতে চাচ্ছে? না স্যার। হয়তো ভুলে দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। না না, আমার না, আমি আরেকজন স্ক্রিন শেয়ার করছিল, সেটা আমি দেখলাম। এনিওয়েজ, তাহলে জেনেটিক্স যদি আমি এক কথায় ডিফাইন করার চেষ্টা করি, ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স হুইচ ডিলস উইথ হেরিডিটি এন্ড ভেরিয়েশন। দ্যাট মিনস ক্যারেক্টারিস্টিক গুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কিভাবে ট্রান্সমিট হচ্ছে, কেন ট্রান্সমিট হচ্ছে, এবং ট্রান্সমিট হওয়ার ফলে যে কি কি সিমিলারিটি দেখা যাচ্ছে এবং কি কি ডিফারেন্স দেখা যাচ্ছে। দ্যাট মিনস কি কি রিজেম্বলেন্স দেখা যাচ্ছে, কি কি ভেরিয়েশন দেখা যাচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর যে সায়েন্সটা দেয় বা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে যে সায়েন্সটা, সেটাই হচ্ছে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বা জিন তত্ত্ব, যেটাই বলো। এটাকে যদিও মডার্ন অনেকভাবে বলা যায় যে জিন সম্বন্ধে যে সায়েন্স আলোচনা করে তাকেই জেনেটিক্স বলে, বা ধরো যে ক্যারেক্টারিস্টিক্স এর ইনহেরিটেন্স প্যাটার্ন নিয়ে যে আলোচনা করে তাকেই জেনেটিক্স বলে। তো এইভাবে অনেকভাবে ডিফাইন করা যায়। বাট আমাকে যদি জিজ্ঞেস করো, আমি সবচেয়ে সহজ ভাবে একদম নাটশেল যদি জিজ্ঞেস করো, আমি এইভাবে আনসার দেওয়ার চেষ্টা করব যে জেনেটিক্স বিষয়টা কি। অন্যদিকে আরো একটা টার্ম আমাদের ছিল, আমাদের কোর্সের যে নাম, সেখানে কোর্স টাইটেলই সেটা হচ্ছে এনিম্যাল ব্রিডিং। হয়তো এই শব্দটার সাথে তোমরা কখনো পরিচিত না। তো আমি যদি ব্রিডিং এর কথা বলি, ব্রিডিং মানে হচ্ছে একদম এটার যদি আভিধানিক অর্থ হয় বা যদি একদম নর্মাল আমি মিনিং খুঁজতে চাই ডিকশনারিতে, তখন ব্রিডিং মানে দেখা যাবে যে দ্য অ্যাক্ট অফ ম্যাটিং। আমি আবার বলছি, ব্রিডিং ইজ দ্য অ্যাক্ট অফ ম্যাটিং, বা হচ্ছে দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন, অথবা যদি সোজা বাংলায় বলো যে ইন্টারকোর্সের প্রসেস। বা এই যে বিষয়টা যে ইন্টারকোর্স বলো বা হচ্ছে ম্যাটিং বলো, যে একটা মেইল আর একটা ফিমেইলের সাথে ইন্টারকোর্স করবে বা মেইট করবে, এইটার যে প্রসিডিউরটা, এটাই হচ্ছে ব্রিডিং আবিধানিক অর্থ। বাট ইন জেনেটিক্স ব্রিডিং শব্দটা কিন্তু আরো কিছু বোঝায়, শুধু এইটুকুই বোঝায় না। ব্রিডিং শব্দটার বোঝায় হচ্ছে, ব্রিডিং তো এনিম্যাল তো ছেড়ে দিলে একটা এনিম্যাল আরেকটা এনিম্যাল সাথে মেইট করবেই, এমনিই মেইট করবে এবং করে।
ধরো যে বনে জঙ্গলে এইভাবেই তো এক্সিস্ট করছে, সার্ভাইভ করছে যে কোনো ক্রিয়েচার, যে ওয়াইল্ড ফর্মে বলো বা ডোমেস্টিক ফর্মে বলো, প্রত্যেকটি এনিমেলে আরেকটা এনিমেলের সাথে মেট করছে, তারা অন্য একটা জেনারেশন নিয়ে আসছে। তো এইটাই তো আসলে ব্রিডিং বলা যেতে পারে। বাট ইন টার্ম অফ জেনেটিক্স বা ইন ভিউ অফ জেনেটিক্স বা ইন দ্য লাইট অফ জেনেটিক্স, যে ব্রিডিং ইজ নট অনলি দ্যাট, রেদার ব্রিডিং হচ্ছে এই যে জেনেটিক্যাল যে সায়েন্স, আমরা জেনেটিক্স যে পড়বো, সেই সায়েন্সটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করে এনিমেলের ইমপ্রুভমেন্ট করার যে প্রসেস, এটাই হচ্ছে এনিম্যাল ব্রিডিং। আমি আবার বলছি, এনিম্যাল ব্রিডিং ইজ দ্য সায়েন্স, অথবা বলা যায় যে এনিম্যাল ব্রিডিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ জেনেটিক্স ইন দ্য প্র্যাকটিক্যাল ফিল্ড ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য এনিম্যাল। এক কথায় যদি বলি, আমি আবার বলছি যে এনিম্যাল ব্রিডিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপল অফ জেনেটিক্স ইন দ্য প্র্যাকটিক্যাল ফিল্ড ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ এনিম্যাল। যে আমরা কি করতে চাই, যে ধরো আমার একটা 10টা গরুর একটা খামার আছে, সেখানে প্রত্যেকটা গরুই, এবং ধরো যে ডেইরি পারপাজের একটা খামার, তো ধরো যে প্রত্যেকটা গরুই, আহা তোমাদের জ্বালায় তো আমি বাঁচতেছি না। এই রাসেল আকাশ, মাইক্রোফোন বন্ধ করেন। যেটা বলছিলাম যে স্যার ডেফিনিশনটা আর একটু বলবেন আরেকবার? আপনার কথাই আমি বুঝতে পারছি না, আবার বলেন। স্যার ডেফিনিশনটা আরেকবার বললে ভালো হতো। আমি বুঝতে পারিনি, আবার বলো, তোমাদের কথাবার্তা ক্লিয়ার আসে না। অ্যানিম্যাল ব্রিডিং এর ডেফিনিশনটা আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি ডেফিনিশনটা স্যার বলছি। আচ্ছা, এনিম্যাল ব্রিডিং ইজ দা, আমি একদম যদি প্রপার ওয়ার্ডিং ইউজ করে ডিফাইন করতে বলো, তাহলে এইভাবে বলা যেতে পারে। অনেক আমরা সংজ্ঞা জানবো সামনে, আমি জাস্ট সুপারফিশিয়ালি বলার চেষ্টা করছি আজকে, যেহেতু প্রথম ক্লাস। তো এনিম্যাল ব্রিডিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপল অফ জেনেটিক্স in the practical field for the improvement of animals. আমি আবারও বলছি, I am repeating, animal breeding is the application of the principle of genetics in the practical field for the improvement of the animals. That means জেনেটিক যে সায়েন্সটা, সেটা প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করে লাইফ স্টকের বা ফার্ম এনিমেলের ডেভেলপ করার বা ইমপ্রুভ করার যে প্রসেস, সেটাই হচ্ছে এনিম্যাল ব্রিডিং। আমি একটু এক্সাম্পল দিয়ে যদি বুঝাতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে ধরো আমার 10টা গরুর একটা হার্ড আছে এবং ডেইলি পারপাজের, তারা প্রত্যেকেই অ্যাজ ফর এক্সাম্পল ডেইলি 3 লিটার্স মিল্ক প্রডিউস করে। এখন আমি তাদের যে অফস্প্রিং হবে, সেখানে চাই যে অফস্প্রিং গুলা আরো বেশি মিল্ক প্রডিউস করুক, কারণ আমি যেহেতু ডেইরি ফার্মার, তো আমার মেইন অবজেক্টিভই হচ্ছে মিল্ক প্রোডাকশনটা ইনক্রিজ করা। তো আমি সেটা কিভাবে করব? যেহেতু প্রত্যেকটা গাভী হচ্ছে 3 লিটার করে দুধ দেয়, তো আমার তো একটা ওয়ে বের করতে হবে যে এদের থেকে যে বাচ্চা পাবো বা অফস্প্রিং পাবো, তাদের মিল্ক প্রোডাকশন বেশি হবে। তো এটা করার একমাত্র একই, আমি এমন একটা বুল খুঁজে বের করব বা এমন একটা ষাঁড় খুঁজে বের করব যে হচ্ছে যে 3 লিটারের চেয়ে বেশি মিল্ক দেয়। এখন ষাঁড় বা বুল তো মিল্ক প্রডিউস করবে না, মিল্ক প্রডিউস করবে হচ্ছে তার মাদার বা তার সিস্টার। তো তার মাদার বা সিস্টারের মিল্ক প্রোডাকশন ক্যাপাসিটি আমি খুঁজে বের করব, এমন একটা বুল খুঁজে বের করব যার মাদার বা সিস্টার এর মিল্ক প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে মোর দেন 3 লিটার্স, অ্যাজ ফর এক্সাম্পল 5 লিটার্স বা 6 লিটার্স। তো তার সাথে যদি আমি আমার পালের বা আমার ফার্মের একটা গাভীর ক্রস করাই বা গাভীকে মেইট করাই বা এআই করাই, বরাবর, তো এরপরে যে অফস্প্রিংটা আসবে, তখন আমি এক্সপেক্ট করতে পারবো না, সেই অফস্প্রিংটা যদি ফিমেল হয়, তখন আমি এক্সপেক্ট করতে পারবো না যে তার মিল্ক প্রোডাকশন ক্যাপাসিটি অ্যাটলিস্ট 3 লিটারের চেয়ে বেশি হবে, কারণ তার যে ফাদার, তার ভেতরে মিল্ক প্রডিউসিং যে ক্যাপাসিটি আছে সেটা
কি 5 লিটার বা 6 লিটারের মিল্ক প্রোডাকশন ক্যাপাসিটি, তখন কি হবে, এইভাবে আমরা কিন্তু একটা হার্ডের বা একটা ফার্মারের বা একটা ফার্মের যে ক্যাটেলের কিন্তু কি করতে পারবো, জেনেটিক ইমপ্রুভমেন্ট আমরা করাতে পারবো। এই যে জেনেটিক ইমপ্রুভমেন্টটা আমরা করাচ্ছি, এবং এখানে কোন সায়েন্সটা আমরা অ্যাপ্লাই করেছি, জেনেটিক্স এর যে সায়েন্সটা আমরা শিখেছি সেই সায়েন্সটা আমরা অ্যাপ্লাই করছি। সেই জেনেটিক্স এর সায়েন্সটা অ্যাপ্লাই করে, প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করে আমরা এই ইমপ্রুভমেন্টটা দেখতে পাচ্ছি। এবং এই যে কাজটা করলাম, এই কাজটাই হচ্ছে এনিম্যাল ব্রিডিং। এবং এটা যদি আমরা কয়েকটা জেনারেশনে করতে থাকি, যে হ্যাঁ আবার এর থেকে যে বাচ্চা হলো তার সাথে আমি আরেকটা ভালো মিল্ক প্রডিউসিং ক্যাপাসিটির বুলের ক্রস করলাম বা মেট করলাম, তারপর যে বাচ্চা হলো, তাহলে আস্তে আস্তে কি হবে, সেই যে আমার যে ফার্ম ছিল, সেই ফার্মের হচ্ছে মিল্ক প্রোডাকশনের ক্যাপাসিটিটা ইনক্রিজ করবে না, হ্যাঁ ইনক্রিজ করবে, ইমপ্রুভ করবে। এবং এই যে ইমপ্রুভ করাচ্ছি এনিম্যালের ক্যাপাসিটি বা এনিম্যালের প্রোডাকশন পারফরমেন্স, তো এই যে কিভাবে করাচ্ছি, আমরা একটা সায়েন্স অ্যাপ্লাই করে করাচ্ছি। এবং কিসের মাধ্যমে করাচ্ছি, ম্যাটিং এর মাধ্যমে বা ব্রিডিং এর মাধ্যমে। এটাই হচ্ছে এনিম্যাল ব্রিডিং, যে প্র্যাকটিক্যাল ফিল্ডে জেনেটিক্যাল যে সায়েন্সটা সেটা অ্যাপ্লাই করে লাইফ স্টকের যে ইমপ্রুভমেন্ট বা এনিম্যালের যে ইমপ্রুভমেন্ট, সেটাই হচ্ছে এনিম্যাল ব্রিডিং। আমরা এনিম্যাল ব্রিডিং এবং জেনেটিক সম্বন্ধে ইলাবোরেট আমরা পড়বো, আমরা সব চ্যাপ্টারই পড়বো। আজকে যেহেতু একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস, এই জন্য আমি এই দুইটা টার্ম সম্বন্ধে দুইটা কথা বলার চেষ্টা করলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। শাহরিয়ার ইসলাম 59, মাইক্রোফোন অন করেন, ভিডিও অন করেন। শাহরিয়ার ইসলাম 59, মাইক্রোফোন এবং ভিডিও অন করেন। শাহরিয়ার ইসলাম 59, মাইক্রোফোন এবং ভিডিও অন করেন। আমি কিন্তু নোট ডাউন করব তোমাদের নাম এবং রোল নাম্বার, খাতা কলম নিয়ে বসছি আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভিডিও অন করেন। স্যার ক্যামেরা একটু সমস্যা আছে। কি সমস্যা ক্যামেরায়? ডিভাইসে স্যার ক্যামেরা সমস্যা। কি সমস্যা? কি সমস্যা? ওটাই ভাবছি আমার তো পুলিশ এরকম ব্যায়ামটা আমার ভালো লাগে বললেন কি বাবা হাড় ঘোড়ার কি করতে হবে না ঘুরে আমার ভালো লাগে। কি সমস্যা ক্যামেরার? স্যার ডিভাইসে ক্যামেরা সমস্যা আছে স্যার। কি ক্যামেরা নষ্ট? জি স্যার, এটা ঠিকভাবে কাজ করে না। ও আচ্ছা, কি সেট তোমার? স্যার সিম্ফনি। কি সিম্ফনি? সিম্ফনি। আচ্ছা আচ্ছা, তুমি কি শুনতে পাচ্ছিলা আমি কি বলছিলাম? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে বলতে পারবা যে হোয়াট ইজ ভেরিয়েশন? হ্যালো স্যার, আরেকবার বলবেন, শুনতে পাইনি। হোয়াট ইজ ভেরিয়েশন? সরি স্যার। আচ্ছা ওকে, মিউট করো। হ্যাঁ 123, মতিউর রহমান। জি স্যার। আপনি কি ওয়াচ শুনতেছেন ভাইয়া? না স্যার। আমি তো শুনলাম। না স্যার, রুমে আছি তো স্যার, হলে আছি তো, মানে আসলে আনমিউট হয়ে গেছিল, ওই জন্য শুনতে পাইছেন স্যার ওই শব্দ। ওই শব্দ কোত্থেকে আসলো? স্যার রুম থেকে স্যার। রুমে এটা কে বাজায়? ওয়ার্ড না স্যার, বড় ভাইরা গল্প করতেছিল স্যার। না আমি তো শুনতে পাই ভাই, আমার তো মানে আমি ঠিক শুনতে পাই আর কি। স্যার ওয়াদের শব্দ না স্যার, ওটা বড় ভাইদের গল্প স্যার। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো তো যে হোয়াট ইজ ভেরিয়েশন?
Sir, characteristics difference between one individual to another. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মিউট করো। এনিওয়েজ, দয়া করে একটু ক্লাসে থাইকো আর কি, হ্যাঁ, যতক্ষণ আছো আর কি, কষ্ট করে ক্লাসের থাকার চেষ্টা করো, যদি একদমই বোরিং না হয়, কারণ এখানে তো অ্যাটেন্ডেন্সের তেমন কোনো ইস্যু নাই। সো নট নেসেসারি, ইচ্ছা না করলে চলেও যেতে পারো, যার ইচ্ছা যখন ইচ্ছা। যেটা বলছিলাম, আজকে আমরা প্রথম চ্যাপ্টার যেটা শুরু করব, এখন আমি শুরু করব, সেটা হচ্ছে এনিম্যাল জেনেটিক্স সম্বন্ধে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলে আমরা প্রথম ক্লাসটা শুরু করব আজকে। তো আজকে আমরা এনিম্যাল জেনেটিক্স সম্বন্ধে পড়াশোনা শুরু করব। হ্যাঁ, আমি একটু স্ক্রিন দেখানোর চেষ্টা করি তোমাদের। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়া শুরু করব সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ জেনেটিক্স, দ্য ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাক্টরি জেনেটিক যে বিষয়টা সেটা আমরা শুরু করব আজকে। তো প্রথমেই যেটা আসে, হোয়াট ইজ জেনেটিক্স, আমরা অলরেডি বলে ফেলেছি, তাও আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি যে ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য হেরিডিটি এন্ড ভেরিয়েশন। আই হ্যাভ টোল্ড সেভারাল টাইমস অলরেডি। এবং জেনেটিক্স ইজ ডিরাইভ ফ্রম গ্রিক ওয়ার্ড জেন। গ্রিক ওয়ার্ড জেন থেকে এসছে, যদি ওয়ার্ডটা এরকম ছিল না, ইংরেজিতে এরকম দেখা যাচ্ছে, গ্রিক ওয়ার্ড তো অন্যরকম, যাই হোক। তো গ্রিক ওয়ার্ড জেন থেকে এসছে, যার মিনিং হচ্ছে টু বিকাম অর টু গ্রো। জেনেটিক্স ইজ ডিরাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড জেন, that means to become or to grow into, and the name of genetics was coined by William Bateson, who is known as the father of modern genetics. And I hope all of you know that the father of genetics is called Gregor Johann Mendel. The father of the genetics is Gregor Johann Mendel, whereas the father of the modern genetics is called William Bateson. William Bateson is called, but is known as the father of modern genetics, and he coined this name, genetics. And what is heredity? I have already told you, that is, heredity is nothing but the transmission of character from one generation to another, as for example, parents to offspring. On the other hand, what is variation? Variation is the character which provide individuality to a species is called as variation. No two individuals are alike or same, except identical twins or monozygotic twins. I hope you have already heard the name of identical twin or monozygotic twin. Is there anyone who is identical twin reading in this classroom? Is there No, any sir. identical twin? Oh, okay. তো ভেরিয়েশন হচ্ছে the character which provides individuality to a species is called as variation. No two individuals are alike or same except identical twins or monozygotic twins. And now we are going to discuss about the history of genetics. Now we are going to know the timeline of the genetics. যদিও জেনেটিক্স এর যে হিস্ট্রি, এটা একটা লং হিস্ট্রি, অনেক বছর আগে থেকে, একদম সভ্যতার শুরু থেকেই হয়তো জেনেটিক্স এর গোড়াপতন বা শুরু এই সায়েন্সটার, বাট খাতা কলমে বা আবিধানিক ভাবে হয়তো সেটা পরে আসছে। এবং যুগে যুগে বা বছরে বছরে দেখা গেছে যে নতুন নতুন আবিষ্কার হয়েছে, নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউসড হয়েছে, নতুন নতুন টার্ম, নতুন নতুন আইডিয়ার ইনভেনশন হয়েছে, যারা কি করেছে কনজিকিউটিভলি এবং হচ্ছে তারা একের পর এক কি করে তারা আবিষ্কার হয়ে জেনেটিক্যাল যে সায়েন্স বা জেনেটিক্সটাকে এনরিচ করেছে, বা জেনেটিক্স যে বিষয়টা এটা আমাদের আরো বেশি ক্লিয়ার করেছে। এবং টিল নাও জেনেটিক্স এর উপর কিন্তু কন্টিনিউয়াস গবেষণা হচ্ছে এবং নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সায়েন্স, লাইফ ওরিয়েন্টেড একটা সায়েন্স। তো খুবই ইম্পর্টেন্ট।
স্যার শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছিল না। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছ আমাকে প্রপারলি? জি স্যার। ইয়েস স্যার। তো আমাকে কি শোনা যাচ্ছে? আবার একটু রিপোর্ট করো তো তোমরা। জি জি স্যার। স্যার। জি স্যার। আমরা স্যার। হিস্ট্রি অফ জেনেটিক্স পড়বো। আমি যেটা বলছিলাম যে হিস্ট্রি অফ জেনেটিক্স যদি আমরা পড়তে যাই তাহলে আসলে অসংখ্য ঘটনা আমাদের জানতে হবে, কিন্তু এত ঘটনা জানা আসলে আমাদের পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে দেখা গেছে যে হয়তো প্রতি বছর এমন নতুন কিছু আবিষ্কার হয়েছে যেটা জেনেটিক্সে খুবই কন্ট্রিবিউট করেছে, বা অনেক অনেক বিজ্ঞানী অবদান রেখে গেছেন আসলে জেনেটিক্স এর যে ডেভেলপমেন্ট সেজন্য। কিন্তু সবার কন্ট্রিবিউশন বা সবকিছু আসলে একসাথে জানাটা আমাদের জন্য কঠিন। এই জন্য আমি খুব কনসাইজ ফর্মে খুব ইম্পর্টেন্ট কিছু ডিসকভারি বা ইনভেনশন বা আইডিয়া এবং কিছু খুব রিমার্কেবল কিছু সায়েন্টিস্ট তাদের নাম এখানে বলার চেষ্টা করব, যারা খুবই বড় কন্ট্রিবিউশন রেখে গেছে ইন দা সায়েন্স অফ জেনেটিক্স। তো প্রথমেই যদি বলি, একদম শুরুতে যার নাম না বললেই হবে না জেনেটিক্স পড়তে হলে, সেটা হচ্ছে অ্যারিস্টটল। এন্ড অল অফ ইউ নো অ্যারিস্টটল ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি। তাকে বায়োলজির ফাদার বলে গণ্য করা হয়। এবং কি হয়েছে যে 323 বিসিতে বিফোর ক্রিস্ট কি করেছেন উনি? ডেসক্রাইব দ্য নেচার অফ রিপ্রোডাকশন এন্ড ইনহেরিটেন্স ফর দ্য ফার্স্ট টাইম। Aristotle is the one who described the nature of reproduction and inheritance for the first time. He proposed the spontaneous generation theory. I am telling it again. He proposed the spontaneous generation theory. He believed that life originated from decaying organic matter. উনি বিশ্বাস করতেন যে আমরা যে প্রত্যেকটা প্রাণী, হিউম্যান বা যে কোনো প্রাণী, প্রত্যেকটাই হচ্ছে ডিকেইং মলিকুলার, মানে হচ্ছে পচনশীল মলিকুলার পচনশীল জৈব পদার্থ থেকে প্রত্যেকটা জিনিসের তৈরি। উনি এটা আবিষ্কার করেছিলেন বা বিলিভ করতেন। পরবর্তীতে যদি আমরা পরবর্তী কন্ট্রিবিউশনে যাই, আমি অনেক পরে জাম্প করেছি, যে 1665 এ রবার্ট হুক, ইউ অল নো, হি ডেসক্রাইব দ্য সেল, ফার্স্ট ডেসক্রিপশন অফ সেলস, introduced the term cell in the same year. And Robert Brown described the dark bodies of unknown function in plant cell as nucleus. রবার্ট হুক কি করেছিলেন? প্রথম সেল শব্দটার আবিষ্কার করেছিলেন বা সেলের ডিসকভারি করেছিলেন। পরবর্তীতে রবার্ট ব্রাউন সেলের ভিতরে যে নিউক্লিয়াস আছে তার আবিষ্কার করেন। Robert Hooke first description of cells introduced the term cell in the same year, and Robert Brown described the dark bodies of unknown function in plant cell as nucleus. And after that, Gregor Johann Mendel in 1856 begins the experiment with the garden pea. You know, he is considered as the father of genetics. উনি 1856 সালে গার্ডেন পি নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছিলেন। পরবর্তীতে 1858 সালে in 1858 চার্লস ডারউইন and ওয়ালেস independently proposed the theory of natural selection, that is survival of the fittest and struggle for existence. এবং স্টিল নাও চার্লস ডারউইনের যে মতবাদ সেটা কিন্তু এখন পর্যন্ত অপোজ করা যায়নি। এবং উনি হচ্ছে এই যে ইভলিউশন থিওরি কিন্তু উনি দিয়েছিলেন, এবং এটাকে বলা হয় যে ন্যাচারাল সিলেকশনের থিওরি, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এন্ড স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। And after that, 1866, Gregor Johann Mendel experiments on plant hybridization was published, but
unfortunately that was ignored by the society. তোমরা কিন্তু জানো যে গ্রেগর জন মেন্ডেল কিন্তু জীবিত অবস্থায় তার কাজের রিকগনিশন পান নাই, আফটার ডেথ উনার কাজের রিকগনিশন হয়েছে এবং পরবর্তীতে উনাকে নামকরণ করা হয়েছে, উনাকে বলা হয়ে থাকে যে ফাদার অফ জেনেটিক্স, অথচ উনার জীবদ্দশায় উনি কোনো কাজেরই রিকগনিশন পান নাই। যাই হোক, ইন 1900 H. de Vries, Correns and Skemark independently rediscovered Mendel's paper. 1900 সালে মেন্ডেলের যে কাজটা তিনজন বিজ্ঞানী সেটা আবারও কি করেন, সেটা রিডিসকভার করেন। তারা কে যে এই হুগো ডি ভ্রিস, কার্ল করেন্স এন্ড ই স্কেমার্ক। আমি আবারও বলছি, হুগো ডি ভ্রিস, কার্ল করেন্স এন্ড ওনার নাম হচ্ছে শব্দটা আমার মনে পড়ছে না, স্কেমার্ক আর কি। আর ওনার এইচ ডি ভ্রিস মানে হুগো ডি ভ্রিস, আর সি করেন্স মানে হচ্ছে কার্ল করেন্স, আর স্কেমার্কের ফুল নামটা আমার এখন মনে পড়ছে না, ই দিয়ে কি বোঝায়। ওকে, পরবর্তীতে কে পিয়ারসন উনি ডেভেলপ করেছিলেন কাই স্কয়ার টেস্ট। এটা স্ট্যাটিস্টিক্স এবং জেনেটিক্সে খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, সেটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট। এটা আবিষ্কার করেন কে পিয়ারসন। আমি আবার বলছি, কে পিয়ারসন ডেভেলপ দ্য কাই স্কয়ার টেস্ট এন্ড কে ল্যান্ডস্টেইনার ডিসকভার দ্য ব্লাড অ্যাগ্লুটিনেশন ফেনোমেনন ইন এইচবি। এই যে এখন আমরা ব্লাড গ্রুপিং করি এবং এটার যে তত্ত্ব, মানে যে তত্ত্বের উপর গড়ে আছে, এটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনারের তত্ত্বের উপর। কে ল্যান্ডস্টেইনার মানে হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার, উনি ফার্স্ট ডিসকভার করেছিলেন ব্লাড অ্যাগ্লুটিনেশনের ফেনোমেনাটা। After that, in 1902 and 1909, William Bateson first introduced the term genetics, allelomorph, homozygote, heterozygote, F1 and F2 and epistatic genes. I have already told you before, William Bateson is considered as the father of modern genetics, and he introduced the term genetics, allelomorph, homozygote, heterozygote, F1 and F2 and epistatic genes. In 1903, Walter Sutton and Theodore Boveri, ওনারা কি আবিষ্কার করেছিলেন? Hypothesized that chromosome which segregate in a Mendelian fashion are hereditary unit. ওয়াল্টার সুটন এবং থিওডোর বোভেরি 1903 সালে ওনারা হাইপোথিসাইজেস করেন, যে ধারণা করেন যে ম্যান্ডেলের লতে যে সেগ্রিগেশনের কথা বলা হয়েছে, এর যে ক্রোমোজোমের কথা বলা হয়েছে, এরাই আসলে হেরিডিটারি ইউনিট। দ্যাট মিনস ক্রোমোজোমই হচ্ছে হেরিডিটারি ইউনিট। দ্যাট মিনস ক্রোমোজোমই হচ্ছে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সমিটেড হয় বা পাস হয়। এটা আবিষ্কার করেন ওয়াল্টার সাটন এন্ড থিওডোর বোভেরি। Okay, after that, 1903, Levine made chemical distinction between RNA and DNA. And after that, in 1904, Quinol introduced the term multiple alleles, which is an important term in genetical study or genetics. After that, in 1905, J.B. Farmer and T.B. Moore coined the term meiosis. You know what is meiosis, one kind of cell division, and this term was introduced by two scientists, J.B. Farmer and T.B. Moore. In 1906, William Bateson and R.C. Pennett reported the first case of linkage in sweet pea. Linkage is another thing. তোমরা পরবর্তীতে জানবে লিঙ্কেজ কি। এই লিঙ্কেজের বিষয়টা উনি ইন্ট্রোডিউস করেন। Then in 1906, again William Bateson coins the term genetics in a letter to Adam Sedgwick and at a meeting in 1906. উনি জেনেটিক্স শব্দটা একটা মিটিং এ উত্থাপন করেন। In 1908, J.H. Hardy and W. Owenberg, working independently, formulated Hardy-Owenberg law of population genetics. এটা জেনেটিক্সের খুব ইম্পর্টেন্ট একটা ল, যেটা নামকরণ করা হয়েছে হার্ডি-ওয়েনবার্গ ল হিসেবে। হার্ডি এবং ওয়েনবার্গ নামক দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন। In 1909, Johansen first introduced the term gene. এবং উনিও কি করেছিলেন, রিয়েলাইজ দ্য নেসেসিটি অফ ডিস্টিংগুইশিং বিটুইন দ্য অ্যাপিয়ারেন্স অফ অ্যান অর্গানিজম এন্ড ইটস জেনেটিক কনস্টিটিউশন। হি ইন্ট্রোডিউসড দ্য টার্ম ফেনোটাইপ এন্ড জেনোটাইপ এন্ড কয়েন্ড দ্য ওয়ার্ড
gene. After that, in 1910, T.H. Morgan first discovered white eye sex-linked trait in Drosophila. Drosophilate উনি sex-linked trait প্রথম আবিষ্কার করেন। In 1913, Alfred Sturtevant made the first genetic map of a chromosome. In 1913, একই বিজ্ঞানী gene maps আবিষ্কার করেন যেটা shows chromosome containing linear arranged genes. Is there anyone who wants to talk? কেউ কি কিছু বলতে চাও? কেউ কিছু বলতে চাও? Anyway, okay. তাহলে আমি পরবর্তীতে যাচ্ছি। In 1915 to 1917, T.H. Morgan first published the mechanism of Mendelian heredity and correlated genetic studies with cytological studies in Drosophila. In 1928, F. Griffith first discovered type transformation process in pneumococci, discovers that hereditary material from dead bacteria can be incorporated into live bacteria. And G. Goen discovered the gene that affects meiosis. And in 1930, R.A. Fisher first published the genetical study of natural selection. In 1933, Jane Bressett showed that DNA is found in chromosome and RNA is present in the cytosol of the cell. In 1940, Karl Landsteiner and A.S. Sinner first discovered Rh factor. In 1950, Chargaff studied specific quantitative relationship between bases, showed that the 4 nucleotides are not present in nucleic acid in stable proportion, but that some general rules appear to hold. In 1953, Watson and Crick proposed the double helix model of DNA. You know, Watson and Crick are considered to be the pioneer in the DNA study. And after that, Nass and Nass discovered mitochondrial DNA. In 1971, Hamilton Smith and David Nathans discovered restriction enzyme can cut DNA at a specific point in the base. আমি আবার বলছি, in 1971, Hamilton Smith and David Nathans discovered that restriction enzyme can cut DNA at a specific point in the base. ওকে, এবং 1971 সালের পর থেকে যে সময়টা এখন পর্যন্ত এটাকে বলা হয় জেনেটিক্সের এরার থেকে জেনোমিক্স এরা বলা হয়। The genomics era was started from 1972 when there were first to determine the sequence of the gene. প্রথম জিনের সিকোয়েন্স আবিষ্কার করা হয় এবং এটা কে করেছিলেন? ওয়াল্টার ফিয়ার্স and his team at the Laboratory of Molecular Biology of the University of Ghent, Belgium. In 1978, Albert Smith and Nathans discovered restriction enzymes, awarded Nobel Prize. উনাদের নোবেল প্রাইজও দেওয়া হয় এবং এর সাথে সাথে হ্যামিল্টন ও স্মিথও সাইট স্পেসিফিক রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার করেন এবং যারা হচ্ছে আর দ্য কেমিক্যাল নাইফস টু কাট দ্য জিনস ইনটু ডিফাইন্ড সেগমেন্টস। Then in 1981, development of transgenic mice, এটাও খুব ইম্পর্টেন্ট। In 1983, Carrie Banks Mullis discovered the polymerase chain reaction বা PCR. In 1997, there was the first successful cloning in sheep. প্রথম শিপের ক্লোনিং হয় এবং ডলি আবিষ্কার হয়। In 1998, 1998 সালে প্রথম হিউম্যান এমব্রায়োনিক স্টেম সেল আইসোলেট করা হয়। আমি আবার বলছি, এটাও খুব ইম্পর্টেন্ট, 1998 হিউম্যান এমব্রায়োনিক স্টেম সেল আইসোলেট করা হয়। In 2003, completion of human genome project, এবং the human genome has approximately, দেখো কতগুলা, এখানে কতগুলা আছে আমি নিজেই তো হারায় যাচ্ছি, কতগুলা নিউক্লিওটাইড বেস আছে? 300 কোটি। 300 কোটি না, 300 কোটি নিউক্লিওটাইড বেস আছে, এটা আবিষ্কার হয়। এবং 2011-এ কমপ্লিট সিকোয়েন্স অ্যাভেলেবল হয় ভাইরাসের জন্য, ব্যাকটেরিয়ার জন্য, আর্কির জন্য, ইউক্যারিওটসের জন্য এবং ফাঙ্গির জন্য প্রায় হাফ পরিমাণ। তো এই হচ্ছে মোটামুটি। এরপরেও এখনো প্রচুর নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এটা আসলে শেষ করা যাবে না বলে, এবং নিউমারাস ডিসকভারিজ ইনভেনশন আছে জেনেটিক্স ফিল্ডে। জাস্ট তোমাদের জানানোর জন্য যে খুবই ইম্পর্টেন্ট বা মেজর কন্ট্রিবিউটর কারা, কোন কোন বিজ্ঞানীর নাম না জানলেই না, সেই জন্যই এই বিষয়টা তোমাদের জানানো বা পড়ানো।
বা কখন কি আবিষ্কার হয়েছে, যে বিষয়গুলা যেগুলা জেনেটিক্সে খুবই কন্ট্রিবিউট করেছে। ওকে, পরবর্তী স্লাইডে যদি যাই, এখানে ফাদার অফ জেনেটিক্স গ্রেগর জোহান মেন্ডেলের নাম বলা হয়েছে বিকজ হি ইজ কনসিডার্ড এজ দ্য ফাদার অফ জেনেটিক্স। ওনার জন্ম হচ্ছে 1822 সালের 20 জুলাই এবং মৃত্যু হচ্ছে 6 জানুয়ারি 1884, এবং হি ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান মঙ্ক, he was an Austrian monk who discovered the basic principle of heredity through experiments in his garden. Mendel observation became the foundation of modern genetics and the study of heredity, and he is widely considered a pioneer in the field of genetics. জেনেটিক্স এর নাম বলতে হলে যার নাম অবশ্যই জানতে হবে, he is none other than Gregor Johann Mendel. He born in Austria in 20 July 1822, and he died in 6 January 1884. And he was an Austrian monk. He started his experiment on garden pea and established the major two statement which are considered as the two major law of genetics, on which laws the base of genetics is established. The two laws, the law of segregation and the law of independent assortment, and that's why he is considered as the father of genetics, though his contribution wasn't recognized in his lifetime. But after his death, his experiment was reconducted by 3 other geneticists. I have told their name, Hugo de Vries, Carl Corrins, and Skemark. They again re-experimented and established that his experiment was true and his conclusion was accurate in the light of genetics. And that's why he is called as the father of genetics. Anyways, এই খুব ইম্পর্টেন্ট, এখানে আসলে দেখতেই পাচ্ছ সক্রেটিস, এরিস্টটল, ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিকেট ছবি। আই হোপ তোমরা আমাকে শুনতে পাচ্ছ। জি স্যার, শোনা যায়। Yes, sir. Okay. Ravi Jadhav, Sir. can you hear me? Can you follow me? Yes, sir. Okay, so you understand Bengali? Yes, sir, I do. Okay, that's very great. Sir. Okay, হ্যাঁ স্যার, আগের স্লাইডটা দেখতে পাইনি স্যার, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাবো আবার। থ্যাংক ইউ স্যার। তোমরা কি আমার কথা ফলো করতে পারছিলা? জি স্যার। জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছিলা? জি স্যার। আমার কথা কি ড্রপ করে আর ক্লিয়ার শোনা যায়? ক্লিয়ার শোনা যায় স্যার। ওকে ওকে, তাহলে ঠিক আছে। এই পর্যন্ত যেটা পড়ালাম, কারো কোনো কোয়েরি আছে বা প্রশ্ন আছে? কারো কোনো কোয়েরি আছে বা প্রশ্ন আছে? এনিওয়ান? স্যার। হ্যাঁ প্লিজ। হ্যাঁ স্যার, মানে আমরা যে হিস্ট্রিটুক পড়লাম, তো আমাদের যদি মানে কোশ্চেন আসে এরকম যে মানে হিস্ট্রি একটা যদি ব্রিফলি লিখ, তাহলে কি স্যার সবগুলাই হচ্ছে মানে লিখতে হবে? মানে লিখতে গেলেও তো মোটামুটি অনেকগুলি, বা এখান থেকেও কি হাইলাইট আকারে কি মানে একটু সংক্ষেপে লেখা যাবে, বা হচ্ছে এখান থেকে একটু শর্ট করা যাবে কিনা, নাকি পুরাটাই হচ্ছে লিখতে হবে? না না, হিস্ট্রি লিখতে বলে তো আরো বড় লিখতে হবে আর কি, কারণ এটা জাস্ট কনসাইজ ফর্মে আর কি। আর তোমরা যদি চাও এর থেকে বড় লিখতে তো মোস্ট ওয়েলকাম, আর এর থেকে ছোট লিখলে তাহলে বলাই হবে যে হয়তো যে 10 জন বিজ্ঞানীর নাম বলো এবং তাদের কন্ট্রিবিউশন বলো, রিমার্কেবল, এরকম হতে পারে। আর যদি হিস্ট্রি বলা হয় তাহলে তো এটা খুবই ছোট। জি স্যার, যদি ওরকম 10 জন বিজ্ঞানীর নাম বলে তাহলে স্যার এখান থেকে মানে কাকে কাকে আসলে সিলেক্ট করব, এটা যদি একটু বলেন। এটা তোমার ইচ্ছা, আমি তো দেখাই দিলাম কার কন্ট্রিবিউশন কেমন।
তুমি ডিসাইড করবা যে তাদের কন্ট্রিবিউশনের উপর বেসিস করে। ওকে স্যার, বুঝতে থ্যাংক ইউ। পারছো? হ্যাঁ, জি স্যার। thank you. আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আন্টির কথা শোনা যাচ্ছিল। আর কারো কোনো কোয়ারি আছে? রোদের এখানে তো হাঁটা চলা না করলে ভাবে শুয়ে আছে। সেইটাই। আর দিয়ে তো তন্ময় 07। সরি স্যার। না না, ঠিক আছে। কি আন্টি কি বলে? তেমন কিছু না। আচ্ছা, বাসা কোথায়? নাটোর স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, যাবে। আচ্ছা, আমরা আবার একটু স্লাইডে ফিরে যাই আর ছোট্ট কয়েকটা কথা বলে আজকে আর একটু সময় নিয়ে ক্লাস শেষ করে দিব। বেশি সময় নিব না, তাহলে মনোটোনাস হয়ে যাবে। একজন ম্যান্ডেলের স্লাইডটা দেখতে চাচ্ছিল, তার জন্য এই স্লাইডটা। ওকে, স্যার তো একটা আমরা বিষয় হ্যাঁ একটু হ্যাঁ বলতাম। প্লিজ। স্যার ভ্যারিয়েশনে হচ্ছে এক্সেপশন হিসেবে বলা হয়েছে আইডেন্টিক্যাল টুইনস। স্যার একদমই হচ্ছে মিল থাকে কি? না, একদমই মিল থাকে না আইডেন্টিক্যাল টুইনে। কিছু ডিফারেন্স হয়, কারণ মানুষ জেনেটিক্যাল মিল 100% হলেও এনভায়রনমেন্টাল কিন্তু তাদের উপর এফেক্ট সমান থাকে না, ফলে তাদের মধ্যে ভ্যারিয়েশন থাকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এনভায়রনমেন্টাল কিভাবে ইফেক্ট করে জেনেটিক্স এর উপর? হ্যাঁ, এনভায়রনমেন্ট জেনেটিক্স এর উপর অবশ্যই প্রভাব ফেলে, কারণ প্রত্যেকটা পারফরমেন্স, আমাদের কথা বলা, আমাদের সবকিছুই আসলে নিয়ন্ত্রণ করে শুধু জেনেটিক্স না, তার সাথে সাথে এনভায়রনমেন্টও। কারণ এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের জিন এক্সপ্রেশন গুলাকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করে। ফলে এবং জিনগুলার হচ্ছে এক্সপ্রেশন বিভিন্ন রকম হয় এনভায়রনমেন্টের প্রভাবে, এবং এই দুইটার মিলিত প্রভাবেই আসলে আমাদের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স বলো বা বিহেভিয়ার বলো বা প্রোডাকশন পারফরমেন্স বলো, সবকিছুই হচ্ছে জেনেটিক্স এবং এনভায়রনমেন্ট এই দুইটার মিলিত রেজাল্ট। এই তো স্যার ওয়ান মোর কোশ্চেন। রেডিতে বলছিলেন প্যাটার্ন, এখানে স্যার প্যাটার্ন দ্বারা কি বোঝানো হয়েছে? আমি বুঝি নাই, আবার বলো। স্যার প্যাটার্নস, ইনহেরিটেন্স প্যাটার্নস, এখানে হ্যাঁ, স্যার প্যাটার্নস দ্বারা কি বোঝানো হয়েছে? ইনহেরিটেন্স প্যাটার্ন। আচ্ছা, ইনহেরিটেন্স প্যাটার্ন মানে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স গুলা একটা জেনারেশন থেকে অন্য জেনারেশন যে ট্রান্সমিট হচ্ছে, এটা কি স্টাইলে, কি প্যাটার্নে সেটা ট্রান্সমিট হচ্ছে, সেটা বোঝানো হয়েছে।
এটা একটা ভাস্ট টার্ম ইউজ করা হয়েছে, কোনো স্পেসিফিক কোনো এখানে ইয়ে করা হয়নি, এটা একটা ভাস্ট টার্ম হিসেবে ইউজড হয়েছে, ইনহেরিটেন্স প্যাটার্ন বা স্টাইল। এনিওয়ে, যদি কোশ্চেন না থাকে আমি জাস্ট ছোট করে কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম তোমাদের পরিচয় করে দিব, কিছু টার্মিনোলজি জেনেটিক্স এর যেগুলা খুব ইম্পর্টেন্ট। এক এক করে যদি বলি, লোকাস। লোকাস ইজ দ্য স্পেসিফিক লোকেশন অফ জিন অন দ্য হোমোলোগাস ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে জিন যে জায়গায় থাকে সেই জায়গাটাকে বলা হয় লোকাস। আমি আবারও বলছি, ক্রোমোজোমের ভিতরে জিন যে জায়গায় থাকে সেই জায়গাটাকে বলা হয় লোকাস, স্পেসিফিক লোকেশন অফ এ জিন অন হোমোলোগাস ক্রোমোজোম। অ্যালিল, অ্যালিল মানে হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ জিনস, জিনগুলা সবসময় পেয়ার ফর্মে থাকে। প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স এর জন্য একটা বা অসংখ্য জিন নিয়ন্ত্রণ করে, সেই জিনগুলা ক্রোমোজোমে থাকে এবং ক্রোমোজোমে সেই জিনগুলা অলওয়েজই পেয়ার্ড ফর্মে থাকে, সিঙ্গেল ফর্মে থাকে না। এবং এই পেয়ার্ড ফর্মের একটা জিনকে আরেকটা জিনের অ্যালিল বলা হয়। I hope you are following me. I am telling it again. The different form of genes present in the same locus in a pair of homologous chromosomes and affect the same character are called alleles. Alleles হচ্ছে জিন থাকে হচ্ছে ক্রোমোজোমে এবং জিনগুলা সবসময় পেয়ার ফর্মে থাকে, এই একটা জিনকে আরেকটা জিনের অ্যালিল বলা হয়। জেনোটাইপ, জেনোটাইপ হচ্ছে জেনেটিক মেকআপ অফ এন ইন্ডিভিজুয়াল বা জেনেটিক কনস্টিটিউশন অফ এন ইন্ডিভিজুয়াল উইথ রেসপেক্ট টু ওয়ান ক্যারেক্টার। ইট ইজ নাথিং বাট দ্য জিন মেকআপ অফ এ ক্যারেক্টার। ধরো আই কালার, একটু আগে আমি বলছিলাম আই কালার হচ্ছে একটা ট্রেইট বা বৈশিষ্ট্য। এই আই কালার ট্রেইটটা নিয়ন্ত্রণ করে ধরো ই নামক একটা জিন। তো ই জিনটা কি করবে, পেয়ার ফর্মে থাকবে, ই জিনটা পেয়ার ফর্মে থাকবে। এখন তাহলে দুইটা ই থাকবে, এই যে দুইটা ই, এটাই হচ্ছে আই কালারটার জেনোটাইপ বা জিন মেকআপ বা জেনেটিক কনস্টিটিউশন। তারপরে যেটা ফেনোটাইপ, সেটা আর কিছুই না, এই যে জেনোটাইপের যে ভিজিবল এক্সপ্রেশন সেটাই হচ্ছে ফেনোটাইপ। মানে হচ্ছে এই যে ই জিনটার জন্য আমার আই কালারটা ব্ল্যাক হইলো, এই যে আমার আই কালার ব্ল্যাক, আমার চোখের রং কালো, এটাই হচ্ছে আমার ফেনোটাইপ। দ্যাট মিন্স দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ট্রেটস অফ ইন্ডিভিজুয়াল আর ইচ এ ফেনোটাইপ, প্রত্যেকটাই। এই যে একটু আগে আমি বলছিলাম যে সেক্স, সেক্স হচ্ছে একটা বৈশিষ্ট্য বা ট্রেট, সেই সেক্সের এগেইনস্টে মেইল অথবা ফিমেল, তো মেইল হচ্ছে একটা ফেনোটাইপ, ফিমেল হচ্ছে একটা ফেনোটাইপ। হ্যাঁ বলো, কি বলতে চাও? হোমোলোগাস ক্রোমোজোম এটা কি স্যার মানে সেম টাইপ অফ ক্রোমোজোম না স্যার ডিফারেন্ট ক্যারেক্টার? আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোম মানে হচ্ছে ক্রোমোজোম গুলাও সবসময় জোড়ায় জোড়ায় থাকে। আমি যদি তোমাদের একটু মনে করায় দিতে চাই, আমরা পড়ছিলাম, তোমরা জানো যে হিউম্যানে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাই না? বা 46টা, কিন্তু আমরা 46টা বলি না, সবসময় বলি 23 জোড়া। কারণ কি, ক্রোমোজোম গুলা সবসময় পেয়ার ফর্মে থাকে। এই যে পেয়ার ফর্ম অফ ক্রোমোজোম, এই পেয়ারটাকেই বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, যারা সাইজ শেপ সেম, আইডেন্টিক্যাল টুইন, মানে আইডেন্টিক্যাল টুইনের মতো আর কি। আমার কথা বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, হোমোলোগাস ক্রোমোজোম কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তোমরা, আমার কিছু আছে, ভিডিওতে আসি না, তোমরা কয়েকটা জিনিস নোট ডাউন করবা যেগুলার সম্বন্ধে আমি জানতে চাইবো নেক্সট ক্লাসে। সেটা হচ্ছে এক, হোমোলোগাস ক্রোমোজোম। তোমরা নোট ডাউন করো, আমি জানতে চাইবো নেক্সট ক্লাসে, তোমরা এগুলা বের করবা। হোমোলোগাস ক্রোমোজোম। দুই, হোমোজাইগাস, হোমোজাইগাস ক্রোমোজোম।
হোমোলোগাস ক্রোমোজোম, হোমোজাইগাস ক্রোমোজোম, হেটেরোজাইগাস ক্রোমোজোম। এবং 4 হচ্ছে লেখো আইডেন্টিক্যাল টুইন। এই 4টা বিষয় সম্বন্ধে তোমরা জানার চেষ্টা করবে। আমি আগামী ক্লাসে যাকে জিজ্ঞেস করবো আমাকে বলতে হবে। স্যার 1 নাম্বারটা কি? হোমোলোগাস ক্রোমোজোম। তারপর 2 নাম্বার হোমোজাইগাস, 3 নাম্বার হেটেরোজাইগাস, 4 নাম্বার আইডেন্টিক্যাল টুইন। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক। বেশি পড়ালে আসলে আমার মনে হয় না এটা ডাইজেস্ট হবে বা অ্যাটেনশন থাকে। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী কি বার যেন? মঙ্গলবার না? মঙ্গলবার হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস 2:30 থেকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, 2:30 থেকে শুরু না করে ওটা 1টা থেকে শুরু করলে কেমন হয় বলো? হয় না স্যার আমাদের স্যার নামাজ হ্যাঁ স্যার একটু স্যার আমাদের সকালে ক্লাস থাকে স্যার। প্রবলেম আছে স্যার। কি প্রবলেম? স্যার আমাদের সকালে ক্লাস থাকে তো স্যার। হ্যাঁ, সকালে তো ক্লাস থাকে, 12টা শেষ হয়ে যায়। স্যার আমাদের পরে স্যার খাওয়া দাওয়া গোসলে টাইম লাগে স্যার। হ্যাঁ, 1:30 থেকে শুরু করো। ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস করলে ভালো হয়। জি কেন? স্যার রুটিন। স্যার ফোনে চার্জ থাকে না স্যার।